গল্পের কাহিনীটি শেষ করার উদ্দেশ্যে আমি এই কাহিনীটি কিছুটা পরের থেকে শুরু করছি। এর আগের ঘটনাগুলিতে দেখানো হয়েছে যে আশিপ আর রিমির বিয়ে হয়ে গেছে। আশিপ আর রিমির বিয়ের পরের কিছু ঘটনা এবার আমরা শুনব। আর আজকের পর্বেই আপনারা জানতে পারবেন আশিপ তার মাথায় লেগে থাকা বদনাম মুছতে পারবে কিনা। তো চলুন শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই দেখি কিছু একটা বুকের মাঝে মিশে আছে। দেখতে দারুণ লাগছে, ইচ্ছে হচ্ছে এভাবে দেখে যাই, কিন্তু চাপ নিতে পারছি না। আমার যে বাথরুমে যেতে হবে। রিমি ওঠো না, আমার খুব ঘুম পাচ্ছে, ডেকো না প্লিজ। এরকম বুকের উপর শুয়ে থাকলে ঘুম তো পাবেই, কিন্তু বুকটা যে একটা মানুষের, আর সেই মানুষটা যে ওয়াশরুমে যাবে। ওয়াশরুমে যাওয়া লাগবে না, আমার ঘুম ভেঙে যাবে। কি বলে এই মেয়ে? এদিকে আমার তো 13টা বাজতে শুরু করে দিয়েছে। এই বুকটা তো তুমি দখলই করে নিয়েছো, আর এখন থেকে এটা তোমারই। এখন আমার যেতে হবে, প্লিজ ছাড়ো না। আমি আর না পেরে রিমিকে সরিয়ে ওয়াশরুমে দৌড়। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি মহারানী মুখ ফুলিয়ে বসে আছে। কি ব্যাপার রিমি, মন খারাপ? কুত্তা, তুই আমার স্বপ্নটা নষ্ট করে দিয়েছিস। কত সুন্দর স্বপ্ন দেখছিলাম। রিমির মুখে তুই শুনে আমি অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে রইলাম। রিমি, তুমি কি বলছো? আবার বলো তো। কি বলবো? কত সুন্দর স্বপ্ন ছিল। এটা কি হচ্ছে? ঘুম থেকে উঠিয়েছি তাই কান্না করছে, নাকি স্বপ্নের জন্য? এভাবে কথায় কথায় কাঁদলে আমি তো শেষ। আল্লাহ, শুনেছি বিয়ের পর নাকি বউয়েরা সরকার হয়, আমার জন্য যেন এটা প্রযোজ্য না হয়। কি স্বপ্ন দেখেছো রিমি? স্বপ্নে দেখছিলাম আমার একটা কিউট মেয়ে বেবি হয়েছে। আমি অনেক আদর করছিলাম, কিন্তু বেবিটা কান্না করছিল। তুমি আমার স্বপ্ন নষ্ট করে দিয়েছো। আমার বেবিটা মনে হয় এখনো কান্না করছে। অনেক ভালো লাগছে, খালি বিয়ে হলো মাত্র, তেমন কিছু হয়নি। আর তুমি স্বপ্ন মেয়ে বেবিও দেখে নিয়েছো। কান্না থামানোর আগে ঘুম ভেঙে গেছে, তাই এখন বসে কান্না করছো। তুমি কি বুঝবে, সন্তানের কান্না কখনো মা সহ্য করতে পারে না। আমি তো অবাক হয়ে তাকিয়েছি রিমির চলে যাওয়ার দিকে। রিমির কথাগুলো তো কি হাসা উচিত নাকি কান্না করা বুঝতে পারছি না। যে মেয়েটাকে তার বাবা মা সামলাতে হয়, সেই মেয়েটা বলে কিনা সন্তানের মা কখনো কান্না সহ্য করতে পারে না। হাল্লা, মেয়েদের কি গুণ দিলে যার জন্য এত রং তাদের? খুবই হাসি পাচ্ছিল ওর কথা শুনে। অনেক মেয়ে বলবে ঠিকই তো, ঘুম কেন ভাঙাতে হবে? রিমি তার মেয়ের কান্না থামানোর পর না হয় ঘুমটা ভাঙাতেন। না জানি বাচ্চাটা এখনো কান্না করছে, আর বড় জোর দিয়ে বলবে সন্তানের কান্না মায়েরা সহ্য করতে পারে না। এই কথায় আমি কিন্তু একমত। আশা করি সব ছেলেরাই সহমত প্রকাশ করবে। তবে কিছু কিছু মায়েদের জন্য বক্তব্যটি প্রযোজ্য না। বন্ধুগুলো হয়তো ঘুমিয়ে আছে, কাল রাতে যা অবস্থা করেছিল। ভাগ্যের খেলায় জয়ী হয়েছিলাম। রিমি ওয়াশরুমে দরজা খুলতেই বন্ধুগুলোর হামলা। কিরে, এত সকালে উঠে গেলি? আমি সবসময় সকালেই উঠি। মামা, খুশির খবর কি আসবে? রাহুলের কথা শুনে সবাই হেসে উঠল। খুশির খবর কি? বুঝলাম না। তুই মামা কিছুই বুঝিস না, আবার সবই বুঝিস, শুধু বোকা বোকা কথা বলিস। বুঝতে হবে না। নাস্তা করেছিস? না, তোদের ডেকে নিতে এসেছি। আচ্ছা তোরা যা, আমি রিমিকে নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসো মামা। ওরা চলে যাওয়ার পর বিছানায় পা মেলে বসে ভাবছি ভাবিকে বিয়ের কথাটা জানাবো, কিন্তু কি মনে করবে, তাই ফোনটা রেখে দিলাম। রিমি ফ্রেশ হয়ে এসে গেছে, এখন সাজুগুজুর পালা। আল্লাহ জানে কতক্ষণ লাগে। রিমিকে দারুণ লাগছে দেখতে। নিজের বইয়ের প্রশংসা করতে নেই, তাই করলাম না। রিমি হয়েছে, নাস্তা খেতে ডেকে গেছে। আচ্ছা একটু শাড়িটা পরিয়ে দাও তো। তুমি শাড়ি পরতে পারো না? আমিও পারি না। তুমি বসো, আমি আশাকে পাঠাচ্ছি। সবাই সোফায় বসে হাসাহাসি করছিল। আঙ্কেল আন্টিও দেখছি আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমাকে রিমির ছোট ভাই মানে রিমন দেখেই বলে ওঠে দুলাভাই দুলাভাই। রিমনকে কিছুক্ষণ আদর করতে করতে সবার সামনে এসে আশাকে রিমির রেডি হওয়াতে সাহায্য করতে পাঠাই। সত্যি বলতে এত অল্প বয়সে দুলাভাই কথাটা মানায় না, তাই রিমনকে বললাম আমাকে দুলাভাই বলতে। কে বলেছে রিমন? রাহুল ভাইয়া। না তুমি আশিফ ভাইয়াও বলো ওকে। সবার সাথে বসে গল্প করছিলাম। রিমি রেডি হয়ে আসছে। রিমিকে দেখে মনে হয় আজ প্রথম ক্রাশ নামক জিনিসটা খেলাম। এতদিন ক্রাশকে খুঁজেই পাচ্ছিলাম না। রিমি লাজুক চাহনিতে আমার দিকে তাকালো। রুমে তুই তকারি করে এখন সবার সামনে লজ্জায় ভাব নিচ্ছে। বললাম না, ওদের রং বোঝার শেষ নেই। বলতে ভুলে গেছি, ওরা কিন্তু অনেক কিছু গিফট করেছিল, দেখা হয়নি এখনো। খাবার টেবিলে কেউ তেমন মজার কথা বলতে পারেনি, কারণ আঙ্কেল আন্টি যে ছিল। তারপরেও আকার ইঙ্গিতে যা বলার বলেছে। সবাই বিদায় নিয়ে চলে গেছে। আশাকে যেতে দেওয়া হয়নি। আমাদের বেস্ট ফ্রেন্ড আশা এত অল্পতে চলে যেতে পারে না, তাহলে বিয়ের মজাটা থাকলো কই? তবে আন্টি আমার হাত ধরে অশ্রুসিক্ত নয়নে বলেছিল, কষ্ট দিও না কখনো আমার পাগলি মেয়েটাকে। আমিও সায় দিলাম। রুমে এসে আমি, রিমি আর আশা কে কি গিফট করেছে দেখবো ঠিক করলাম।
প্রথমে আসার গিফট খুলে দেখলাম একটা টেডি বেয়ার, যা আমাদের জন্য না, আমাদের বেবির জন্য। আর সে কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। তার উপর রিভারটা খুললাম, একই অবস্থা, সেম আসার মতো, শুধু কালার ভিন্ন। এরপর আশা চলে গেলে বিকেলটা ছাদেই চললাম। রিমি কফি আনতে গেছে, আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে ভাবছি বিয়েটা করা কি ঠিক হয়েছে? এত ভেবে কি হবে, যা হওয়ার তো হয়েছে। আচ্ছা, আমার কি বাসায় যাওয়া হবে? কিন্তু কিভাবে? আমার কাছে তো ভিডিওটা নেই। আমার বিয়ে নিয়ে পরিবারের কত ইচ্ছে আকাঙ্ক্ষা ছিল। আমারও তো ইচ্ছে ছিল মিথিলাকে বউ করব, কিন্তু নিয়তির কি নির্মম খেলা। যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি সেই আমাকে নিজের অপবাদ আমার কাঁধে দিয়ে বাসা ছাড়ালো। বাড়ির কথা মনে হলেই চোখে পানি আসে। একটা কথা ভাবছি, আল্লাহর উপর ভরসা রাখাটাই ভালো। বাসায় থাকলে তো আর রিমির মতো ভালো মেয়েকে পেতাম না, আর এইরকম অপবাদ নিয়ে সবার সামনে ছোট হয়ে থাকতে হতো। রিমি কফি নিয়ে এসেছে। কি ভাবছো আশিফ? কিছু না। কিছু না মানে? এই তুমি কাঁদছো কেন? পরিবারের কথা মনে পড়ছে? আশিফ, মন খারাপ করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। জানি না আমি আবার বাসায় ফিরবো কিনা, তবে আমার অপবাদরা যেন মিথ্যে প্রমাণ হয়। এটাই হবে, তুমি মন খারাপ করো না প্লিজ। রিমির সাথে ছাদে কিছুটা সময় কাটিয়ে রুমে এসে মোবাইল টিপছি। ভাবছি আমার জীবনের ঘটনাটা গল্প আকারে দেব। হঠাৎ মোবাইল বেজে উঠল, ভাবি ফোন দিয়েছে। হ্যালো ভাবি, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আম্মু আব্বু কেমন আছে? ভালোই। আশিফ, জানো মিথিলাকে আজ দেখতে এসেছিল। পছন্দ করেছে? আমি কিছুটা খুশি হচ্ছি। মিথিলাকে দেখতে ছেলেও তার পরিবার অনেক পছন্দ করেছে। আগামী সপ্তাহে বিয়ে। শুনে খুশি হলাম। বিয়েটা ভালোভাবেই হলে হয়। আচ্ছা, ছেলে কি করে? যাই হোক, চাচাতো বোন, খবর তো নিতেই হয়। ছেলে নাকি কক্সবাজারে কি ব্যবসা করে, সঠিক বলতে পারবো না, অনেক বড় লোকই মনে হয়। তাহলে তো ভালোই। আচ্ছা ভাবি, তোমাকে একটা কথা বলবো। প্রমিস করতে হবে, কাউকে বলবো না। কি কথা? ভাবি, তোমাকে বলেছিলাম না আমাকে যে বাসায় আশ্রয় দিয়েছে সেই বাসায় একটা মেয়ে আছে, নাম রিমি। কেন, কি হয়েছে, প্রেমে পড়ে গেছো? না ভাবি, কাল রাতে বিয়ে করে ফেলেছি। কথা শুনে ভাবি উত্তেজিত হয়ে, বিয়ে করেছো মানে? ভেগে গিয়ে নাকি? না, আঙ্কেল আন্টির কথাই। তবে অনেক কাহিনী আছে, পরে বলবো তোমাকে। আচ্ছা প্লিজ বাসায় কাউকে জানিও না, আম্মু শুনলে কষ্ট পেতে পারে। আচ্ছা ঠিক আছে। ভাবির সাথে কথা বলে ফোন রেখে দিলাম। কিছুক্ষণ মোবাইল টেপার পর রিমি রুমে আসলো। আমার জানটা কি করছে? এই তো মোবাইল টিপছি। তুমি কোথা থেকে আসলে? এই তো আম্মুকে খাবার বানাতে হেল্প করলাম। তুমি এত লক্ষ্মী হলে কিভাবে? কখনো তো দেখিনি আন্টির কোনো কাজে হেল্প করতে। আমি সবসময়ই লক্ষ্মী। আমার বউ তো লক্ষ্মী হওয়ারই কথা, তাই না? পাম মারছ? আমার সাথে এসব চলবে না। দেখি, পাম দেওয়াটাও বুঝে গেল। পাম তো মেয়ে পটানোর কাজে ব্যবহার করা হয়। আমি কি ছেলে? রিমি রেগে গিয়ে বলল, আরে না, তুমি তো আমার বউ, আর বউকে কেউ পাম দেয় না। আচ্ছা ঠিক আছে, খেতে আসো। রিমি ভাবি ফোন দিয়েছিল, ভাবিকে আমাদের কথা বলেছি, অনেক খুশি হয়েছে। আর মিথিলার বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? এই দুশ্চরিত্রা মেয়ের বিয়ে ঠিক হয়েছে? রিমি, কাউকে এভাবে বলাটা আমি পছন্দ করি না। তুমি এমন ভাষা করবে আশা করিনি। কারণ তুমি আমার স্ত্রী, আমি চাই তুমি আমার মতোই হবে, ত্যাগ দিতে শিখবে। আচ্ছা সরি, মিথিলার প্রতি অনেক রাগ তো তাই। বুঝেছি, আমি জানি আর এমন হবে না। কি করে ছেলে? অনেক বড় ব্যবসা করে কক্সবাজারে। আচ্ছা বিয়ে কবে? আগামী সপ্তাহে। সঠিক বলতে পারছি না। ও আচ্ছা, খাবে চলো। আঙ্কেল আন্টি, আমি খুবই দুঃখিত আপনাদের মনে কষ্ট দেওয়াতে। আঙ্কেল আন্টির দিকে তাকিয়ে খাওয়ার টেবিলে বললাম। আঙ্কেল আন্টিকে? হ্যাঁ। আম্মু বলবে? আন্টির কথা শুনে চোখের কোণে পানি জমে গেল। কতটা ভালো মানুষ হলে একটা পরিবারহীন ছেলেকে মেয়ের সুখের জন্য নিজের বাসায় রেখে বিয়ে দেয়, আর এত অল্প সময় রাগ না করে ভালোবাসা দিচ্ছে। যাই হোক, আম্মু আব্বুর অভাব তো দূর হবে। আজ মাইশা আপু এসেছিল, মিথিলার বিয়েতে নাকি যাবে, আমিও নাকি একসাথে যেতে হবে। কিন্তু আমার যে ওই বাড়িতে আর যাওয়া মানা। মিথিলার সাথে এমন কিছু ঘটেছে, মাইশা আপু তো কিছুই জানে না, শুধু বলতো চাচাতো বোনের বিয়েতে যাবে না। এত রাগ করেছো তুমি? অনেক অনুরোধ, শেষকালে যাব বলে মাইশা আপুকে বোঝালাম। মিথিলার বিয়েটা হয়তো হয়ে গেছে, ঘুমিয়েছিলাম। ফোনে মাইশা আপুর কল, রিসিভ করতেই কান্নার আওয়াজ। কি হয়েছে আপু, কাঁদছো কেন? আপুর কান্নায় যেন বিপদের সংকেত পাচ্ছি। আপুর কি কোনো কিছু হলো? আশিফ ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাইশা আপু কেঁদে কেঁদে বলল, কিভাবে? কি যেন জরুরি কাজে অফিসে যাচ্ছিল, কিছুক্ষণ আগে খবর আসে ভাইয়ার গাড়ি বড় মালবাহী ট্রাকের সাথে ধাক্কা খায়। তারপর আমরা সেখানে এসে শুনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানেই যাচ্ছি, তুমি এসো। কোন হাসপাতালে? আপু হাসপাতালের নাম বলল। আপু, মিথিলার বিয়ে হয়েছে?
ঠিকঠাক মতো। মিথিলা মনে হয় এতক্ষণে শ্বশুর বাড়িতে। আর তুমি বিয়েতে আসোনি কেন? পরে বলবো, দুলাভাইকে দেখতে যান। বেশি কিছু হয়েছে কিনা জানাবেন। ফোনটা রেখে দিই। যাই হোক, মিথিলার বিয়েটা ঠিকঠাকভাবেই হয়ে গেছে। আর দুলাভাই মনে হয় তার পাপের শাস্তি পাচ্ছে। জানি না কি হয়েছে, তবে আল্লাহর দুনিয়ায় আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, ছাড় দেয়। একদিন না একদিন তার পাপের শাস্তি পাবেই। হয়তো মিথিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে। হতে পারে মিথিলাকে তার দুলাভাই কোনোভাবে ব্ল্যাকমেল করেছে। আবার তাদের অবৈধ সম্পর্ক থাকতে পারে। হয়তো সেই পাপের শাস্তি কিছু সময় পর হবে। এখন রাত প্রায় 10টা। খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখছিলাম। আঙ্কেল আন্টি রিমি আর আমার পিচ্চি সালাটা। আসিফ, শুনলাম তোমার চাচাতো বোন মিথিলার বিয়ে ঠিক হয়েছে। জি আন্টি, বিয়েটা ঠিকঠাক মতোই হয়েছে, কিন্তু মিথিলার দুলাভাই অ্যাক্সিডেন্ট করেছে। কি অবস্থা বলতে পারছি না। ও আচ্ছা, মাইশাপুর কাছে ফোন দাও। ভাবছি। মিথিলার দুলাভাই তার পাপের শাস্তি পাচ্ছে। আসিফ তোমাকে বাসা থেকে বের করেছিল না? দেখবে মানুষগুলোর কি হাল হয়। জি আঙ্কেল। টিভি দেখা শেষ করে আঙ্কেল আন্টির সাথে গল্প করতে ঘুমোতে চলে আসলাম। বিছানায় বসে সুমি আপুকে ফোন দিলাম। আসিফ, কেমন আছিস ভাই? সুমি আপু কান্না করার কথা হেসে হেসে বলছে, কেন? ভালো। শুনলাম দুলাভাই অ্যাক্সিডেন্ট করেছে, কি অবস্থা এখন? অবস্থা আর কি হবে, সব তার পাপের শাস্তি। কি হয়েছে? পা দুটো ভেঙে গেছে, ডাক্তার বলেছে একেবারে অকেজো, আর কোনোদিন হাঁটতে পারবে না। আপু, তোমার তো কান্না করার কথা, কিন্তু তুমি এভাবে হেসে হেসে বলছো কেন? আমি অবাক হয়ে, ভাই কান্নার কথা বলছিস? এই লোকটা মরে গেলেও যে আমার চোখে পানি আসবে না। এই লোকটা আমার আদরের ভাইকে বাসা ছাড়া করেছে। আর ভাই, দেখিস মিথিলাও তার পাপের শাস্তি পাবে। সুমি আপু হঠাৎই কেঁদে দিল। কেঁদো না আপু, আমি সবাইকে মাফ করে দিয়েছি। আমি চাই আল্লাহ মাফ করুক। না রে ভাই, আল্লাহ মাফ করুক এই দোয়া করিস না। শুধুমাত্র বাচ্চাটার জন্য সত্যটা জেনেও সংসার করছি, নয়তো সত্যটা জানার সাথে সাথে এই সংসার ত্যাগ করতাম। তুই জানিস, সবটা জানার পর মিথিলা আর তার দুলাভাইয়ের সাথে ভালোভাবে কথাও বলিনি। তোমার কান্না আমি সহ্য করতে পারবো না আপু, থামাও প্লিজ। তাই তুই মিথ্যা অপবাদ নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলি। তবে তুই চিন্তা করিস না, আমি তোকে আবার বাসায় ফিরিয়ে আনবো। সবাই সত্যটা জানবে। আচ্ছা আপু, রাখি, ঘুমাবো। ফোন রেখে মাসা আপুর কাছে ফোন দিলাম। নয়তো আপু ভাববে এমন বিপদে আমি খবর নিইনি, পরে রাগ করে বসবে। আপু, দুলাভাইয়ের কি অবস্থা এখন? ভাইয়া আর হাঁটতে পারবে না, পায়ের উপর দিয়ে বাসের চাকা চলে গেছে। কি করবেন আপু, সব নিয়তির খেলা। এখন আপনি কোথায়? হাসপাতালে আছি। তুমি তো আমার ভাইকে দেখতেও আসলে না। আপু, এত রাতে কিভাবে যেতাম বলো? কাল সকালে আসবো। ভেবেছি একটু দেখেই আসি, আমাকে দেখলে হয়তো পাপের আগুনটা আরো জ্বলবে। আচ্ছা। ফোন রেখে শুয়ে আছি। রিমি পাশ থেকে বলে উঠল, তুমি কি সত্যিই যাবে? সবার জন্য না হোক মাইশা আপুর জন্য যেতে হবে। আমি কি যাব? কোনো দরকার নেই, আমি শুধু আপুর সাথে দেখা করেই চলে আসব। আচ্ছা ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাসপাতালে ছুটলাম। হাসপাতালে গিয়ে দেখি আশার আব্বু, আম্মু, মাইশা আপু আর আশার ভাইয়া দাঁড়িয়ে আছে। সুমি আপুকেও দেখতে পাচ্ছি, মনে হয় শাশুড়ির সাথে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আশা এগিয়ে এসে, কিরে তুই এখানে কেন এসেছিস? মাইশা আপুর জন্য আসতে হলো। তোদের বাসা থেকেও কেউ আসেনি? তাই নাকি? তাহলে তো সমস্যাই নেই। আশার আব্বু আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আমার দুলাভাইকে দেখতে আসলাম, যে কিনা আমার জীবন ধ্বংস করতে চেয়েছিল। মাইশাপুর কাছে গিয়ে খোঁজ খবর নিলাম। সুমি আপু তো আমাকে দেখে কান্নার অবস্থা। এটা যে স্বামীর পাহারা কান্না ভালোভাবেই বুঝতে পারছি। সুমি আপু বাসায় কাউকে জানায়নি, তাই কেউ আসেনি। শুনেছি পাগুলো কেটে ফেলতে হবে, তারপর প্লাস্টিকের পা লাগাবে। আজ নাকি অপারেশন করানো হবে। আমি বিদায় নিয়ে বাসায় চলে আসব। কেউ আটকাতে চায়নি, শুধু মাইশা আপু বলেছিল এখনই চলে যাবে। চলে আসার সময় আশাও আমার সাথে চলে এসেছে। রিকশায় বসে আশাকে জিজ্ঞেস করলাম, হৃদয় ভাইয়ার সাথে তোর কথা হয়? আসলে হৃদয় আমাকে অনেক ভালোবাসে। দেশে আসবে কবে কিছু বলেছে? না, এখনই আসবে না বলে মনে হয় না। বলেছে বাসায় বিয়ের কথা চললে নাকি জানাতে, তখনই আসবে আর আমাকে নিয়ে যাবে। তাহলে তো অনেক ভালো। কিন্তু আশা, তুমি জানো, আগে তো ভাবতাম আঙ্কেল আন্টি আমাকে আশ্রয় দিয়েছে আর আমার যাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু এখন না এখানে থাকতে ভালো লাগে না, মনে হয় যেন ঘর জামাই থাকছি। ওহ, এই ব্যাপার? তাহলে রিমিকে নিয়ে একটা ফ্ল্যাটে নিয়ে থাকো। আশা কি না ভেবেই বলল, কিন্তু এত টাকা পাবো কোথায়? রিমি আব্বুর অফিসে চাকরি করে পাই 30,000 টাকা। আমার পড়ালেখা, ফ্ল্যাট ভাড়া, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, খাওয়া
সব কিছু মিলিয়ে কি সম্ভব? এটা তো পরে ভেবে দেখিনি। আচ্ছা, পরে কথা হবে, বাসায় চলে এসেছি। আচ্ছা। আশাকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি রিমির হাতে শরবতের গ্লাস। কি ব্যাপার, এত জলদি চলে আসলে? শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলল, শুধু মায়েশাপুর সাথে দেখা করতে গিয়েছিলাম। ও আচ্ছা। শরবত খেয়ে শরীরে যেন সকল ক্লান্তি দূর হয়ে গেল। রিমির হাতের লেবুর শরবতের তুলনা হয় না। আর কিছু পারুক না পারুক, এটা রিমি ভালোই পারে। রিমি, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বলো? রিমি, আমার এখানে থাকতে ভালো লাগছে না, নিজেকে ঘর জামাই মনে হচ্ছে। কে শিখিয়ে দিয়েছে এসব? কি বললে? না মানে, বিয়ের পর তো মেয়েরা শ্বশুর বাড়ি যায়, আর উল্টে আমি শ্বশুর বাড়িতে আছি। আমার শ্বশুর বাড়ি থাকলে আমিও যেতাম। আর তুমি এখানে থাকবে না, কোথায় থাকবে? চলো না আমরা কোথাও ভাড়া থাকি। কি বলছো তুমি? কত টাকা বেতন পাও? মাত্র 30,000 টাকা। এই টাকা দিয়ে কি চলা সম্ভব? একটু কষ্ট হবে, কিন্তু আমরা ঠিক পারবো। এখন এসব চিন্তা বাদ দাও। যখন বড় চাকরি করবে আমিও আমার স্বপ্ন পূরণ করব। তখন না হয় অন্য কোথাও যাব। এখন একটু কষ্ট করে থেকে যাও সোনা। কথাটা কিন্তু ঠিক। এখানে থেকে যেই সুযোগ সুবিধা পাচ্ছি, নিজেরা চলতে গেলে হয়তো খেয়ে বাঁচতেই সমস্যায় পড়ব। আর রিমির লেখাপড়ায় অনেক খরচ। আমারটা আমি চাকরির টাকাতে চালিয়ে নিচ্ছি, কিন্তু রিমিরটা? তবে বেতন একটু বাড়াতে পারলে যাওয়া যায়। রিমি না হয় আঙ্কেলের টাকায় লেখাপড়া করলো, আমি নিজের টাকায় নিজের ভাড়া বাড়িতে। আচ্ছা ঠিক আছে, খেতে আসো। আসছি। খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি। কাল থেকে ভার্সিটি যাব। অনেকদিন যাওয়া হয়নি। সারাদিন নানা চিন্তা আর রাতে রিমির সাথে রোম্যান্স করেই কেটে যায়। সকালে ফ্রেশ হয়ে ভার্সিটিতে গেলাম। রিমি আমার সাথেই। ভার্সিটিতে এসে রিমির ইচ্ছা ছাড়া কোনো কিছুই করতে পারছি না। ফ্রেন্ড সার্কেলেও বাধা। রাহুল, ফাহিম, ইভা, আশা এছাড়া অন্য কারোর সাথে কথা বলা নিষেধ। ক্যাম্পাসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। পেছন থেকে কে যেন ডাক দিল। এটা আসিফ না? সামনে এসে, হাই আসিফ, কেমন আছো? এদিক দিয়ে তো রিমির চোখে আগুন। সাথেই বসা ছিল রিমি। আরে রোকসানা, তুমি কেমন আছো? আমি তো রোকসানাকে দেখে অবাক। সে এখানে কেন? ভালো, তুমি এখানে? আমি তো এখানেই ভর্তি হয়েছি। তুমি? আমিও সেম। আচ্ছা, আমরা তো একই ডিপার্টমেন্টে থাকার কথা, কিন্তু তোমাকে দেখিনি কেন? দেখবে কি করে, ভার্সিটিতে আসলে তো দেখবে। রোকসানার সাথে কথা বলতে গিয়ে রিমির কথা মনেই নেই। আসলে দূরে কোথাও এলাকার লোকজন বা বন্ধু বান্ধব পেলে আনন্দটা থাকে অন্যরকমই। কেন, কি হয়েছে? আসো না কেন? বিয়ে নিয়ে খুব টেনশনে ছিলাম, তাই। ও আচ্ছা, তোমার বিয়ে নাকি? বলেই রোকসানা হাসতে শুরু করলো। সরি, মজা ছিল। আসলেই বিয়েটা আমারই ছিল। পাশে বসে থাকা মেয়েটা আমার বউ। মনে মনে বললাম, কি হলো, কিছু বলো। হ্যাঁ, এখানে কোথায় উঠেছো? আপুর বাসায়। ও, তোমার আপুকে ঢাকাতেই বিয়ে দিয়েছিলে? আরে না, দুলাভাই ঢাকাতে চাকরি করে, তাই এখানে আসা। বাসাতে কে কে থাকো? আমি, আপু, আপুর ছেলে আর দুলাভাই। ও আচ্ছা, দুলাভাইয়ের থেকে দূরে দূরে থেকো, দিনকাল ভালো না। আরে কি বলো, দুলাভাই তো আমাকে নিজের ভাইয়ের মতো করে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, তাহলে বাই। রোকসানার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম। আসিফ শোনো। পেছন থেকে ডাক, তোমার নাম্বারটা দেবে প্লিজ? দিচ্ছি। রোকসানাকে নাম্বার দিয়ে রিমির সামনে হাজির। কে ছিল মেয়েটা? রিমি তো রেগে আছে দেখছি। আরে সে তো আমার স্কুল ফ্রেন্ড, একই সাথে পড়তাম। ও, তুই আমাকে বোঝাচ্ছিস কোনটা ফ্রেন্ড আর কোনটা অন্য কিছু? রিমি তুই তোকারি শুরু করে দিয়েছে। রিমি, এভাবে সবার সামনে প্লিজ সিন ক্রিয়েট করো না। সত্যি বলছি, আমরা শুধুই ফ্রেন্ড ছিলাম। প্রায় 2.5 বছর পর দেখা, তাই একটু কথা বললাম। মেয়েটা যদি তোর ফ্রেন্ডই হতো, আমাদের সাথে পরিচয় করিয়ে দিতিস। কিন্তু তুই এমনটা করিসনি, কারণ মেয়েটা জেনে যাবে তোর বউ আছে। শুনেছি যত সন্দেহ তত ভালোবাসা। আর বিয়ে করার মজা তিলে তিলে টের পাচ্ছি। রিমি, তুমি এসব কি বলো? আমাকে কোনো ছেলে মেয়ের সঙ্গে কথা বলতে দেখেছো? আচ্ছা, তোমার যখন বিশ্বাস হচ্ছে না, এখনই মেয়েটার সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। আমি রোকসানাকে খুঁজতে লাগলাম। নাম্বার তো নিয়েছে, কিন্তু আমাকে দেয়নি, তাই খুঁজতেই হবে। অনেক খুঁজেও রোকসানাকে পেলাম না। রিমি তো এবার বলবে আমি মিথ্যে বলছি বাঁচার জন্য। উপায় না পেয়ে আবার রিমির সামনে। কি ব্যাপার, মেয়েটা কই? অনেক খুঁজলাম, পাইনি। কাল দেখা হলে শিওর পরিচয় করিয়ে দেব। তখন জিজ্ঞাসা করে নিও আমাদের সম্পর্কটা কি ছিল। আচ্ছা ঠিক আছে, যাক বাবা, কোনো মতে মানিয়ে নিলাম। ক্লাস করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে গেলাম। কয়েকদিন ছুটিতে ছিলাম, কিন্তু কারণটা কি কেউই জানে না।
অনেকে অনেক প্রশ্ন করেছে, আমি সত্যটা গোপন করে রেখে যেভাবে পারি বুঝিয়ে দিলাম। বন্ধুবান্ধব অনেকে প্রশ্ন করে, একে ইন্টার পাস, 30,000 টাকা বেতনের চাকরি কিভাবে সম্ভব? উত্তরে যদি কোম্পানিটা শ্বশুরের হয়তো আরও বেশি হলে সমস্যা কি? এইভাবেই চলছিল। মিথিলার যখন বিয়ে হয়ে গেছে, বাসায় যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে, ভিডিওটা খুঁজতে হবে। আম্মুকে ফোন দিয়ে আমার নাম্বারটা রেজিস্টার করতে বললাম। ভাবি তো আগের নাম্বার জানেই, ভাবিকে নিতে বলেছি। এবার বুঝি আমার বাসায় যাওয়া হবে। মিথিলার তো বিয়ে হয়ে গেছে, আব্বুর রাগটা হয়তো তেমন কাজ করবে না। আর আমি পুরো ভিডিওটা না দেখিয়ে শেষের দিকটা এডিট করে দেখিয়ে দিলেই তো বুঝতে পারবে আমি কিছু করিনি। আর মিথিলা আর দুলাভাইয়ের প্রেমলীলা নাই দেখলাম। আম্মু ফোন দিয়েছে। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। সিমটা রেজিস্টার করেছ? তুই এসে নিয়ে যা। কেউ জানে না সিমটা কিসের জন্য উঠিয়েছি, অন্য কাজের জন্য বলছি। আচ্ছা, আমি এসে ফোন দেব। আচ্ছা, রাখি তাহলে। পরিচিত শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসের মধ্যে বসে আছি আর ভাবছি, আর বাইরে বাইরে থাকার সময় নেই, এবার বাসায় যাবার পালা। মিথিলার ভালো কোথাও বিয়ে হবে, ভালো থাকবে, তাই তো এত ত্যাগ। আমি চাইলে আগেই পারতাম সিম উঠিয়ে ইমু থেকে ভিডিওটা নিয়ে বাসার সবাইকে দেখিয়ে বাসায় ফিরে আসতে, কিন্তু মিথিলার কি ভালো কোথাও বিয়ে হতো? বিকেলের দিকে রওনা দিয়ে আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে ফেলেছে প্রায়। মুর্দানগর বাজারেই অবস্থান করছি। ইচ্ছে ছিল এলাকাতেই চলে যাই, কিন্তু এলাকার লোকজন এতদিন পর দেখলে হয়তো অনেক প্রশ্নের মুখে পড়ে যাব। জোর করে হয়তো বাসায় নিয়ে যাবে, আব্বু জেনে যাবে আমি ফিরে এসেছি। তার থেকে ভালো মুর্দানগরেই থাকি। আম্মুকে ফোন দেওয়ার জন্য রিচার্জ করতে হবে। রিচার্জ করার জন্য একটা দোকানে গেলাম। দোকানে গিয়ে দেখি হানিফ ভাই বসা, এলাকার বড় ভাই। বাসায় যখন ছিলাম হানিফ ভাই বিদেশে ছিল, হয়তো বাড়ি এসে দোকান দিয়েছে। আসসালামু আলাইকুম হানিফ ভাই, কেমন আছেন? আরে আসিফ না, কি ব্যাপার, কই থাকো? তোমাকে দেখি না কেন? ভাইয়া শহরে থাকি তো, বাড়িতে আসা হয় না। দোকান দিয়েছেন নাকি? ও আচ্ছা, লেখাপড়ার জন্য? দোকান তো 1 বছর হয়েছে দিয়েছি। ভেতরে এসে বসো। ভাইয়া, কিছু টাকা রিচার্জ লাগবে। নাম্বারটা বলো, টাকা রিচার্জ করে দিই। আম্মুকে ফোন দিলাম। দোকান থেকে বের হয়ে আম্মু আর ভাবি আসবে, সেই সময়টা হানি ভাইয়ের সাথে গল্প করেই কাটাই। আবার বসলাম। থাকবে না কিছুদিন? না ভাই, আজই চলে যাব, একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি। ও আচ্ছা, প্রতি শুক্রবারই ক্রিকেট খেলি, তুমিও তো আগে খেলতে, অনেক মজার ছিল দিনগুলো। পোলাপাইনগুলো বলছিল কাউকে না জানিয়ে নাকি চলে গেছো। আরে কারোর সাথে কোনো যোগাযোগ নেই? দোয়া করবেন, আবার সবকিছু ঠিক হবে ইনশাল্লাহ। সময় নিয়ে গ্রামে এসো। আর কত শহরে থাকবে? ভাবির নাম্বার থেকে ফোন এসছে, বুঝতে পারলাম চলে এসেছে। হানিফ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আম্মু আর ভাবির সামনে। আম্মু কেমন আছো? আম্মু আমাকে দেখেই জড়িয়ে ধরে। বাসা থেকে চলে যাওয়ার পর আর আম্মুকে জড়িয়ে ধরা হয়নি, আমিও জড়িয়ে ধরলাম। ভালো নেই রে বাবা, কি এক অপবাদ নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলি, তোর আব্বু এখনো বুঝতে চায় না। তুই কি আর বাড়ি ফিরবি না বাপ? ফিরবো, শুধু দোয়া করো। তোর জন্য আমার চোখের পানি জুড়ায় না, প্রতিটা মুহূর্তে তোর জন্য চোখের পানি ঝরে। নামাজের মোনাজাতে তোকে আবার ফিরে পেতে চাই। আম্মুর কান্নায় আমার চোখ দিয়েও পানি ঝরছে। আম্মু বেশিক্ষণ থেকো না, আব্বু আবার রাগ করবে। তোর আব্বু তো আসতেই দিচ্ছিল না, অনেক বলে আসলাম, এই নে তোর সিম। আম্মু তাহলে বাসায় যাও, আমি পৌঁছে দেব ফোন। ভাবি আর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। 8টার বাসে বসে আছি, বাস চলতে শুরু করেছে। মোবাইলটা খুলে সিমটা চেঞ্জ করলাম। মনে যেন বাসায় ফিরে যাওয়ার স্বপ্ন জেগে উঠল। আর মনে হয় দূরে থাকতে হবে না, আব্বুর শাসন, আম্মুর ভালোবাসায় জীবন আবার রঙিন হবে। সিমটা অ্যাক্টিভ করে ইমো খুললাম। এক এক করে সবার অ্যাকাউন্ট আসতে লাগলো। দুলাভাইয়ের আইডি আসার সাথে সাথে আইডি চেক করতে লাগলাম। এ কি, ভিডিওটা পাচ্ছি না কেন? আগের অনেক মেসেজ আছে কিন্তু ভিডিওটা নেই। মনে হচ্ছে ভিডিওটা ডিলিট করে দিয়েছিল। মুহূর্তের মধ্যে বাসায় যাওয়ার স্বপ্ন ভেঙে গেল। পরিচিত অনেকের নাম্বার থেকে মেসেজ আসতে লাগলো, ইমোতেও অনেকের মেসেজ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই। সবার একই প্রশ্ন, আমি কোথায়? এতদিন নাম্বার বন্ধ ছিল কেন? এরকম আরো নানা প্রশ্ন। সাথে সাথে সিমটা চেঞ্জ করে নিই, এই সিমের কোনো দরকার নেই আমার। ভেবেছিলে ভিডিওটা পেলে কালই বাসায় যাব আর আব্বুকে সবকিছু দেখিয়ে ভুল ভাঙবো। এখন আমার নিজের কাছে প্রশ্ন, আমি কি আর বাসায় ফিরবো না? চোখের কোণে জল চলে আসলো। শেষ যে আশাটা ছিল, আজ সেই আশাটাও থমকে গেল। মন খারাপ করে বাসায় গেলাম। রিমি প্রশ্ন করলো, আশিফ ভিডিওটা কি পেয়েছো? না, ডিলিট করে দিয়েছিল। ও আচ্ছা, মন খারাপ করো না, আল্লাহর উপর ভরসা রাখো। ফ্রেশ হয়ে আসো। খাবার খেয়ে কারোর সাথে কথা না বলে ঘুমিয়ে পড়লাম। তারপর থেকে বাড়ির জন্য মন খারাপ থাকতে শুরু করলো। আগে এমন লাগতো না। আর আমি ভেবে রেখেছিলাম সুযোগ বুঝে সবকিছু ঠিকঠাক হলে সিম উঠিয়ে ভিডিওটা পেয়ে বাসায় যেতে পারবো।
কিন্তু এখন সেই সুযোগটাও আর নেই, তাই এখন মনটা অনেক বেশি খারাপ থাকে। দিন দিন মন ভালো হয়ে ওঠে রিমির ভালোবাসায় আর সাহস জোগানো বার্তাগুলোতে। শুনছি আশার বিয়ে দেখেছে, বাসায় বলতে পারছে না হৃদয় ভাইয়ের কথা। এখন আমাকে নাকি বাসায় বুঝিয়ে বলতে হবে, কারণ আঙ্কেলের সাথে আমার সম্পর্ক ভালো। আজ সন্ধ্যার দিকে আশাদের বাসায় গেলাম, বাসায় গিয়ে দেখি বাসা ভর্তি মানুষ। এরাও কি আশাকে দেখতে এসেছে নাকি? আঙ্কেল আন্টির সাথে কথা বলে আশার রুমে গেলাম। আশাকে মাইশা আপু সাজাচ্ছে। আমাকে মাইশা আপু দেখে বাইরে বসা রুমের ছেলেটাকে কেমন দেখলে জিজ্ঞেস করলো। কোনো ছেলে খেয়াল করিনি তো, আশাকে দেখতে এসেছে। দেখছো না আশাকে সাজানো হচ্ছে? এত সাজানোর কি আছে? আশাকে এমনি দেখলেই চোখ কপালে উঠে যাবে। এই তুই চুপ করবি? তোকে যে কাজে এনেছি সেই কাজ কর। কি কাজে এনেছো আশিফকে? ভাবি, আমি একজনকে ভালোবাসি, আব্বুকে বলতে হবে। আশার মুখে এই কথা শুনে মাইশা আপু অবাক হয়ে তাকিয়ে। তুমি কাকে ভালোবাসো? আশিফকে? মাইশা, আশাকে নিয়ে আসো। মাইশা আপুর আর শোনা হলো না কাকে ভালোবাসে আশা। আমিও ওদের পিছে পিছে বাহিরে আসলাম, খুব চিন্তিত, না জানি বিয়ে ঠিক হয়ে যায়। মেয়ে দেখে ছেলে পাগল প্রায়, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চায়। ছেলেও ভালো চাকরি করে। আঙ্কেল একদিন সময় নিয়ে জানাবে বলেছে। ওরা সবাই চলে গেল। আশা চেঞ্জ করে আসলো, সবাই একসাথে বসে আছে। আশাকে জিজ্ঞাসা করা হলো, আশা, ছেলেটা কি তোমার পছন্দ হয়েছে? আশা ভয়ে কাঁপতে লাগলো আর আমার দিকে তাকাচ্ছে, আর ইশারায় আমাকে বলতে বলল, কি হলো বলো। আব্বু, আশা প্রেম করে। কি? আশা প্রেম করে? কে সে? আশিফ। আমি মাইশাপুর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। এটা তুমি কি করলে আপু? আশিফ তুমি? না মানে আঙ্কেল, আপনি ভুল বুঝছেন, আশার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কাঁপা কাঁপা গলায় বললাম। আব্বু, আশিফ মনে হয় ভয় পাচ্ছে, তবে আমি এটুকু বলতে পারি আশিফ অনেক ভালো ছেলে, আর আশিফের পরিবারও। না আপু, তুমি ভুল বুঝছো, আমি আর আশা শুধুই ফ্রেন্ড। তাহলে আব্বুকে কি বোঝানোর জন্য তুমি ডেকেছো? আশার সাথে রিমির মামাতো ভাইয়ের হৃদয়ের রিলেশন। হৃদয় জাপানে থাকে, অনেক বড় চাকরি করে। আমার কথা শুনে আঙ্কেল আর রেগে যাওয়া লোকগুলো মুহূর্তেই শিথিল হয়ে আসে। ও আচ্ছা, তাহলে ছেলেটাকে বলো অভিভাবক নিয়ে আমাদের বাসায় আসতে। ছেলেটার আব্বু আম্মু কেউ বেঁচে নেই। রিমি আব্বু আম্মু ছেলেটার অভিভাবক? ও আচ্ছা, ঠিক আছে, ছেলেটাকে দেশে আসতে দাও, তারপর আমাদের বাসায় আসতে বলো। আশা, বললাম না আঙ্কেল রাজি হয়ে যাবে, শুধু শুধু ভয় পাচ্ছিলি। কখন বলছিলি? তুই তো ভয়ে আসতেই চাসনি। আসলাম তো। বিদায় নিয়ে বাসায় এসে রিমিকে খবরটা দিলাম। রিমি অনেক খুশি, হৃদয় ভাইয়া কাল আসবে, মনে হয় বিয়ে হয়ে যাবে। পরের দিন সকালে হৃদয় ভাইয়া চলে আসলো। আঙ্কেল আন্টি পুরোই সারপ্রাইজ, না বলেই চলে এসেছে। হৃদয় ভাইয়াকে প্রশ্ন করা হলো কেন, না জানিয়ে আসলো সে। হৃদয় ভাইয়া সরাসরি বলল বিয়ে করতে এসেছে। আঙ্কেল আন্টি খুশি, কিন্তু মেয়েকে যখন জানতে পারলো আশা, তখন তো আরো বেশি খুশি হয়ে গেল। আমি কিছু না করেই আশা আর হৃদয় ভাইয়ার থেকে অনেক ধন্যবাদ পাচ্ছি। দুই পক্ষের সিদ্ধান্তে আশা আর হৃদয় ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল। একমাত্র মেয়ের বিয়ে ধুমধাম করেই করবে, কিন্তু আমরা কোন পক্ষের বুঝে উঠতে পারছি না। একই কাছাকাছি বিয়ে বাড়ি, দুই বাড়িতে আছি, তবে আশার বাড়িতে একটু বেশিই থাকা লাগছে। রিমি তার নিজের বাসায়, আত্মীয় স্বজন দুই বাড়িতে এসে ভিড় করছে। সন্ধ্যায় আশাকে হলুদ দেওয়ার জন্য বরপক্ষ হতে কোনো বাড়ি যাচ্ছি। আশাদের বাড়ি এসে দেখি সুমি আপুর সাথে দুলাভাই চেয়ারে বসে আছে। দুলাভাই আমার সামনাসামনি। মুহূর্তের মধ্যেই যেন দুলাভাইয়ের হাসি মাখা মুখটা চুপসে গেছে। আমি দুলাভাইয়ের সামনে গিয়ে মুখে হাসি নিয়ে বললাম, কেমন আছেন দুলাভাই? দুলাভাই আমার কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে কান্না করতে শুরু করে দিল। দুলাভাইয়ের এমন ব্যবহারে আমি হতভম্ব প্রায়। দুলাভাই কাঁদছে কেন? কাঁদছেন কেন দুলাভাই? আমাকে তো অপবাদ দিয়ে বাসা থেকে বের করিয়ে দিলেন। সুখে আছেন তো? আশিফ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। দুলাভাইয়ের কথা শুনে আপু অবাক হয়ে তাকিয়ে আছে। কি ভুল করেছেন আপনি? আপনি আর মিথিলা মিলে আমার জীবন থেকে বাবা মায়ের আদর কেড়ে নিয়েছেন, এগুলোকে কি ভুল বলবেন? আশিফ, তোমার সাথে কথা আছে, সুমি আমাকে একটা নীরব জায়গাতে নিয়ে যাও। দুলাভাইয়ের সাথে নীরব জায়গায় আসলাম। শুনতে চাই দুলাভাই কি বলতে চায়। আশিফ, তোমার বাসা থেকে বের হতে মিথিলার হাত ছিল না। মিথিলা তোমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার কথায় মিথিলা সব করতে বাধ্য হয়েছে। দুলাভাই বলছে আর কান্না করছে। কি বলছেন আপনি? মিথিলা বাধ্য হয়েছে? মিথিলাকে নিয়ে কত ভুল ধারণা করেছিলাম।
আমি মিথিলাকে প্রথমে প্রেমের অফার দিই, তারপর আমার সাথে শারীরিক সম্পর্কে জড়ানোর জন্য নানাভাবে ভয় দেখাই। এক পর্যায়ে মিথিলার বোনকে মেরে ফেলার হুমকিও দিই। সেই ভয়ে মিথিলা শুধু একবারের জন্য রাজি হয়ে যায়, নিজের বোনকে বাঁচাতে আর সংসার রক্ষা করতে। দুলাভাই কত নিম্ন মানুষ ছিল। আবু পাশে থেকে এই কথা শুনে আটকে ওঠে আর চোখ বেয়ে পানি পড়তে থাকে। যখন আমার আর মিথিলাকে তুমি দেখে ফেলো, আমিও মিথিলা অনেক ভয় পেয়ে যাই। তারপর মিথিলাকে অভিনয়টা করতে বলি। মিথিলা ভয়ে এইসব কিছু করেছে। পরে যখন তুমি বাসা থেকে চলে গিয়ে ভিডিওটা দেখাও, আমি ভয় পেয়ে মিথিলাকে নানাভাবে ভয় দেখাতে শুরু করি, যেন মিথিলা এই সত্যটা কারো কাছে না বলে। আপনি এত নিচে নামতে পারলেন? আপনার জন্য আমার প্রথম ভালোবাসা মিথিলাকে হারিয়েছি। যাকে ভালোবেসেছিলাম তাকে ঘৃণা করেছি। সাজানো সংসারটা অন্ধকার নেমে এসেছে। আমার মা দিনরাত কেঁদেছে। আমি এই বয়সে বাসা ছেড়েছি, কিন্তু আজ কেন সবকিছু বলছেন? আমি চোখের পানি ফেলে বলছিলাম, আজ আমি বুঝতে পেরেছি পাপ বাপকেও ছাড়ে না। সেদিন একটা অ্যাক্সিডেন্টে আমার পা চলে যায়। শুধু আল্লাহর কাছে বলেছিলাম আমাকে যেন সত্যিটা বলা পর্যন্ত বাঁচিয়ে রাখে। আমার আব্বু আম্মু পরিবারের সবার সামনে বলতে পারবেন, তুমি এই পরিবারের জন্য এত ত্যাগ করলে, চাইলে তুমি সবকিছু দেখিয়ে দিতে পারতে। তুমি তো তা করনি। আর আমি তোমার মতো ছেলেকে আমার পাপের শাস্তি দিয়েছি। আমি চাই তোমার পরিবারকে সবকিছু বলে যেন আমার মরণ হয়। আচ্ছা, তাহলে বিয়েটা শেষ হোক। আপনি আব্বু আম্মু পরিবারের সবার সামনে সত্যটা বলবেন। ঠিক আছে। সুমি আপু কান্না করছিল আর বলছিল, আমার জীবন সংসার বাঁচানোর জন্য তোরা দুজন এত বড় ত্যাগ করলি। ভাই জানিস, আসার থেকে যখন তোর সাথে হয়ে যাওয়া কাহিনীটা জানতে পারি, একবারও ভালোভাবে কথা বলিনি। বিয়েতেও মিথিলার সামনে যায়নি। মিথিলাকে শুধু কাঁদতে দেখেছি, কিন্তু আমরা কেউ জানতাম না আসল সত্যটা কি। আপুকে বলেছিলাম, আপু কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। যার পাপের শাস্তি সে পাবে। মাঝখান থেকে পরিবারের বন্ধনটা নষ্ট হয়ে গেল। আমরা না হয় আবার সেই বন্ধনটা জোড়া দেব। আপু আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। এরপর আশা রাত 1টার পর ফোন দিয়েছিল। সবকিছু বলেছি। কাল আশা আর হৃদয় ভাইয়ার বিয়ে পর্যন্ত না হয় একটু কষ্ট করে থেকে যাই। তারপর আব্বুকে জড়িয়ে ধরে বলবো, খুব ভালোবাসি আব্বু, তোমার ছেলে এমন কাজ করতে পারে না। আমি জানি যার প্রতি ভালোবাসা বেশি থাকে তার দেওয়া কষ্টগুলো অনেক বেশি হয়। রিমির সাথে রিমির রোমান্স হয় ঠিকই, কিন্তু আমি মুখ খুলে বলতে পারি না। লেখক একটু লাজুক টাইপের কিনা তাই। আর পাঠক তো আমার বাসার লোকজন আছেই। খুব সকালে ঘুম থেকে উঠে বিয়ের অনেক কাজ। রিমি আশাদের বাসায় চলে গেছে সকালেই। বেস্ট ফ্রেন্ড আশা আর রিমির পাশে যেমন আশা ছিল, ঠিক রিমিকেও থাকতে হবে। বিয়েটা অনেক ধুমধামে এগিয়ে যাচ্ছে। দুই পরিবার অনেক খুশি। বর নিয়ে যাত্রা শুরু করলাম। বিয়েটা খুব ভালোভাবেই আনন্দের সাথে কেটে যায়। রাতে আশা মানে হৃদয় ভাইয়ের বউ নিয়ে বাসায় চলে আসি। বাসর ঘর সাজানো হয়েছে, কিন্তু আশাকে কোনো কিছু দেওয়ার কথা মাথায় আসেনি। আমি রিমির কাছে গিয়ে, রিমি, আশাকে কি দিয়েছো? কেন, তুমি কিছু দাওনি? মনে ছিল না, রাত তো অনেক হয়েছে। এক কাজ করো, আমাদের বিয়ের গিফটগুলো দিয়ে দাও। পাগল হয়েছো? রাখো, আমি এখনই যাচ্ছি। রিমির কাছ থেকে বিদায় নিয়ে অনেক কিছু একসাথে গিফট প্যাকেট নিয়ে আসি। আমাদের বিয়েতে পাওয়া কোনো কিছুই ছিল না। রুচিশীল জিনিসপত্র ছিল, কিন্তু আমি বলবো না। বাসায় এসে দেখি আশা রুমে বসে আছে। হৃদয় ভাইয়া ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে। আমরা সেই সুযোগে গিফট দিয়ে আসি। আশা বলেছিল, এত লেট কেন? স্পেশাল কিছু দেরিতেই পাওয়া যায়। জানতে চাইলো ফাহিম আর রাহুলের মতো কিছু কিনা, তাহলে এগুলো আর খুলবে না। রাহুল আর ফাহিমের গিফট নাকি খাটের নিচে রেখে দিয়েছে। ভালো হোক আর খারাপ। অবশেষে হৃদয় ভাইয়া আসার পর আমরা চলে যাই। সুখের হোক তাদের জীবনের পথ, দোয়া করি। পরের দিন সকালে আশা আর হৃদয় ভাইয়ার জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছি। আমাদের সময় যেমন হয়েছিল। আশাকে পেয়ে আঙ্কেল আন্টি অনেক খুশি। আশা কেমন মেয়ে ওরা তো জানেই। আপু ফোন করে বলল কাল নাকি বাসায় যাবে। আমাকেও আসতে বলল। অনেক স্বপ্ন জমে চোখে। মিথিলাকে দেখতে যাব। মিথিলার কোনো ভুল ছিল না। সবকিছু দুলাভাই বলেছে। সব বলবো মিথিলাকে। মিথিলার চোখগুলো কি আমাকে দেখে ছলছল করে উঠবে? মিথিলা আমাকে দেখে কি অবাক হবে না? হবে হয়তো। আঙ্কেল আন্টিকে বিষয়টা জানালাম। আব্বু আম্মু বলতে বলেছিল, কিন্তু আমার লজ্জাটা একটু বেশি তো বলতে পারি না। রাতে বসে সবাই আড্ডা দিচ্ছি। আড্ডায় বাড়িটা মেতে উঠেছে। আশা, রিয়াদ ভাইয়া, রিমি আর আমি নানা রকমের কথা আর আড্ডাতে অনেক রাত করে ফেলেছি। রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। রিমি আমার কাঁধে হাত রেখে বলল, আশিফ, কাল যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তোমার আব্বু আম্মু আমাকে মেনে নেবে তো?
কিন্তু আমার মনে হয় মেনে নেবে। রিমির পরিবার আমাকে এমন সাহায্য করেছে, প্রথম থেকে রিমি আমাকে সাপোর্ট দিয়েছে। এইসব জানার পর হয়তো রিমিকে খুব ভালোভাবেই মেনে নেবে। কেন নেবে না? তুমি কোন দিক দিয়ে কম আছো নাকি? দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কাল সবকিছু ঠিকঠাক হলে আমার কথা বলবে কিন্তু। বলবো, চিন্তা করো না। এখন ঘুমাও প্লিজ। আমাকে জড়িয়ে ধরল রিমি। রিমির গরম লাগছে। তুমি জানো না রোমান্স শুধু শীতকালের জন্য? রোমান্সের কোনো কাল নেই, ভালোবাসা থাকলে সব কালই রোমান্স কাল। ওকে, তাই নাকি? তারপর আর কি রোমান্সের জগতে। সকালে উঠে ফ্রেশ হয়ে রুমে এসে মোবাইলে দেখি সুমি আপুর অনেকগুলো ফোন। হয়তো সুমি আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি কল ব্যাক করে, হ্যালো আপু বলো। আশিফ, তুই কই? তোর দুলাভাই তো ওপর থেকে নামার সময় সিঁড়ি থেকে পড়ে যায়, মাথা দিয়ে প্রচন্ড বেগে রক্ত বের হচ্ছিল, হাসপাতালে নিয়ে এসেছি। আমি আসছি। তাড়াতাড়ি করে হাসপাতালে ছুটলাম। যখনই বাসায় ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে তখনই বিপদ চলে আসে। হাসপাতালে যাওয়ার পরই শুনতে পাই দুলাভাই আর নেই। সবাই কান্না করছে, সুমি আপু নিজেও। জানি না লোক দেখানো কিনা। এখন আমি ভাবছি এই সত্যটা জেনেও কি বাসায় ফিরতে পারলাম না। সুমি আপুকে জিজ্ঞেস করলাম কিভাবে এমন হলো। সুমি আপু আমাকে বলল বাসা থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়ে ফেলে, কিন্তু কিভাবে পড়লো সুমি আপু বলতে পারছে না। কান্না মুখর একটা সময়। যতই খারাপ মানুষ হোক, মনের মধ্যে মানুষটির জন্য কিছুটা কষ্ট তো থেকেই যায়। মায়েশা আপু একটু বেশি কান্না করছে। একমাত্র ভাই ছিল তার, আজ তা হারিয়ে ফেলল। দুলাভাইয়ের মৃতদেহ বাসায় নিয়ে আসা হলো। আমাদের বাড়ি থেকে আব্বু আম্মু ভাইয়া ভাবি, শুনেছি মিথিলাও দুলাভাইকে দেখতে আসছে। কিন্তু এখানে কি আমার থাকা মানায়? আর আমি তো যেতেও পারবো না। মায়েশা আপু ভাববে এমন বিপদের দিনে আমি চলে গেছি। তবে আমার মনে একটা কষ্ট, এত কিছু জেনেও কি আমি বাসায় যেতে পারবো না? আব্বু ভাইয়াদের সামনে যেতে পারবো না? কে জানতো এরকম দুর্ঘটনা ঘটে যাবে? তখন যদি আগের মতো রেকর্ড করে রাখতাম তাহলে তো আব্বু ভাইয়াকে সব দেখানো যেত, আর আমি বাড়ি ফিরতে পারতাম। পরিবারের সবাই চলে এসেছে, মিথিলাও। মিথিলা আগের মতো নেই, মনে হচ্ছে শুকিয়ে গেছে। মনে অনেক কষ্ট নিয়ে বেঁচে আছে, কিন্তু বলবার মানুষ পাচ্ছে না। আমার দিকে মিথিলার চোখ পড়তেই অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে এত কিছুর পর আশিফ এখানে কি করছে? এত ভালো মানুষ হতে বলেছে কে? কিন্তু কথা বলার সাহস নেই। আমি মিথিলাকে ইশারায় ডাকলাম। মিথিলাও আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসছিল। হঠাৎই আব্বু আমাকে দেখে ফেলে। এই, তুই এখানে কেন? এখান থেকে চলে যা বলছি। আব্বুর এমন ব্যবহারে আশেপাশের লোকজন হাঁ করে তাকিয়ে আছে। মিথিলাও এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছে। আব্বু, আমি তো দুলাভাইকে দেখতে এসেছিলাম। তুই আমাকে আব্বু বলবি না। আর তুই কি দেখতে এসেছিস? হ্যাঁ, তোর মতো ছেলে এই লাশকে দেখলে সেই লাশটাও জাহান্নামে যাবে। সরি আব্বু, আমি যাচ্ছি। চলে যেতে পা বাড়ালাম। আশিফ, কই যাচ্ছ? আঙ্কেল, এত বছর পর ছেলের উপর এত রাগ কেন দেখাচ্ছেন? মায়েশা আপু বলল। আব্বুর মুখ তো বন্ধ হয়ে এসেছে। নিজের মুখে ছেলের খারাপ কাজের কথা বলতে পারছে না, তবে মনের ভেতর অনেক রাগ দেখতে পাচ্ছি। আব্বু আমাকে দেখে রাগ কন্ট্রোল করতে পারছে না। আর এমন একটা সময় এই ধরনের পরিস্থিতি না হয় ভালো। আমার তো কিছু করার নেই, আমার হাতে যে কোনো প্রমাণ নেই। আর আজ প্রমাণ থাকলেও তা প্রকাশ করতে পারতাম না। লাশটা সামনে রেখে তার পাপ কাজগুলো তুলে ধরার মতো ছেলে আমি না। রিমি, আশা, হৃদয় ভাইয়া সবাই দেখছি আমার সাথে ঘটে যাওয়া সবকিছুই দেখেছে। আমি চলে যাওয়ার সাথে সাথে রিমিও আসতে লাগলো। কি থেকে কি হয়ে গেল আশিফ? আজ তো তোমার বাসায় ফিরে যাওয়ার কথা ছিল। সবই নিয়তি রিমি, চলো বাসায় যাই। বাসায় এসে মন খারাপ করে বসে আছি। রিমির আব্বু আম্মুকে সবকিছু বললাম। ঘুমিয়েছিলাম, রাত তখন 8টা হবে। রিমি ডাকছে, আশিফ ওঠো। ভালো লাগছে না রিমি। আশিফ, তোমার পরিবারের লোকজন এসেছে। রিমির কথা শুনে লাফিয়ে উঠি। কি ব্যাপার? পরিবারের লোকজন এখানে কেন? আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি রিমি সত্যিই বলছে। সুমি আপু, আব্বু আম্মু ভাইয়া আর ভাবি এসেছে। আমি খুব ভয়ে ভয়ে নিচে নামলাম। আব্বু আম্মু তোমরা? আব্বু আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। কি হচ্ছে? স্বপ্ন না তো? আশিফ বাবা, তুই আমাকে মাফ করে দে। আমি তোকে চিনতে পারিনি। আমি তোকে রাগ আর অভিমানের কারণে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। না আব্বু, আপনার চোখে যা দেখছেন তা প্রতিক্রিয়া দেখিয়েছেন। আপনার কোনো ভুল ছিল না। বাসায় চল। আব্বু, বাসায় যাব, কিন্তু কি? বৌমাকে রেডি হতে বল। এমন কথা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম। হচ্ছেটা কি এইসব? আব্বু সবকিছু জানলো কিভাবে? আর এত সহজে আমাদের বিয়ে মেনে নিল। আশেপাশে সবার মুখেই হাসি দেখছি শুধু। আমি কনফিউজড। এগুলো হচ্ছেটা কি? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। আমাকে প্লিজ কিছু বলবে কেউ? আমি বলছি, আজ যখন আমি তোর সাথে
বাজে ব্যবহার করে সবার সামনে অপমান করি, তখন সুমি আমাকে লাশ কবর দেওয়ার পর সবকিছু জানায় আর সবকিছুর প্রমাণ দেওয়ার জন্য একটা ভিডিও দেখায়। সবকিছু দেখে আমি আমার ভুলগুলো বুঝতে পারি, আর মিথিলাও তোর কোনো দোষ ছিল না, সবকিছুই জানতে পারি। সুমি বলল, তুই নাকি এখানে থাকিস? তারপর সুমি আমাদের সবাইকে নিয়ে এখানে চলে আসে। আসার পর রিমির আব্বু আম্মুর সাথে পরিচয় হয়। প্রথম পরিচয় পেয়ে রিমির আব্বু আমাকে বেয়াই সাহেব বলে সম্বোধন করে আর আমাদের নানাভাবে আপ্যায়ন করতে শুরু করে। বেয়াই বলার কারণ জানতে চাইলে বলে, রিমির সাথে নাকি তোর বিয়ে হয়ে গেছে। প্রথমে অনেক রাগ হয়, কিন্তু পরে যখন রিমি মাকে দেখি সব রাগ চলে যায়। রিমিও অনেক লক্ষ্মী, আমাদের পরিচয় জানতে পেরে অনেক আদর আর সম্মান দেয়। আমার পরিবারের লোকজন যে আমাকে অনেক ভালোবাসে তার প্রমাণ আবার আজ পেলাম। আর রিমির পরিবারের কথা তো নতুন করে কিছু বলার নেই। তবে সুমি আপু কি এমন প্রমাণ দিল? আপুর কাছে জানতেই হবে। আব্বু আমি বাসায় ফেরা থেকে রিমিকে মেনে নেবেন কিনা সেই ব্যাপার নিয়ে অনেক ভয় ছিলাম, কিন্তু সবকিছু এত সহজে হয়ে যাবে ভাবতেও পারছি না। আব্বু আপনি সেরা। আব্বুকে আবার জড়িয়ে ধরলাম। আঙ্কেল আন্টি হৃদয় ভাইয়া আশা সবার কাছ থেকে বিদায় নিয়ে রিমিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সুমি আপু তার বাড়িতে কেন না? তার স্বামী আজ মারা গেছে, কিন্তু আমি এখনো জানতে পারলাম না সুমি আপু কি এমন প্রমাণ দিয়েছিল আব্বুকে। মিথিলা হয়তো এখনো জানে না, আমরা আসল সত্যিটা জেনে গেছি। আব্বু আমাকে বাসায় নিয়ে যাচ্ছে, সাথে রিমিকেও। তবে মিথিলার জন্য আমার খুব বেশি মন খারাপ করছে। কেন করছে তার প্রথম উত্তর হলো, আমি মিথিলাকে ভালোবাসতাম। মিথিলার সাথে এমন কিছু ঘটেছে যার জন্য মিথিলা আমাকে ভালোবাসার কথা মুখ খুলে বলতে পারেনি। কারণ দুলাভাই মিথিলাকে নানাভাবে ভয় দেখিয়েছে, ব্ল্যাকমেল করেছে। আমি না হয় সব পেলাম, রিমির মতো জীবনসঙ্গী আর আমার পরিবার, কিন্তু মিথিলার এই ত্যাগের জন্য কি পাবে আর কি হারিয়েছে? যদি আপনি মনে করেন আমি এই ঘটনায় সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছি, আমার মনে হয় মিথিলা আমার থেকে কয়েক গুণ বেশি ত্যাগ দিয়েছে। জানতে চান কিভাবে? একবার ভাবুন, একটা মেয়ে যে তার বোনের জীবন বাঁচাতে তার সর্বত্র বিলিয়ে দিতে বাধ্য হয়, সে মেয়েটা কতখানি ত্যাগ দিয়েছে। যে তার ভালোবাসার মানুষটিকে ধর্ষকের অপবাদ দিতে বাধ্য হয়, ভালোবাসার মানুষটিকে হারাতে হয় শুধু পরিবার আর বোনের কথা ভেবে, কাউকে সত্যিটা বলতে পারে না। আপনি কিন্তু তাকে স্বার্থপর বলতে পারেন না, কারণ মিথিলা সেসব নিজের জন্য নয়, তার পরিবার আর আপুর সংসার বাঁচানোর জন্য করেছে। তবে বাড়িতে যাচ্ছি, মনে অনেক আনন্দও লাগছে বটে, কেননা 2 বছরেরও বেশি বাড়িতে যায়নি। কত বন্ধু বান্ধব, খেলার সাথে যোগাযোগ নেই, সবার সাথে আবার যোগাযোগ করতে পারবো। প্রিয় খেলা ক্রিকেটটাও খেলতে পারবো। তবে আমি আরো বেশি আনন্দিত, আব্বু আম্মু রিমিকে মেনে নিয়েছে। আর রিমিকে দেখে, তাদের হাসি মাখা মুখ দেখে আমার মনটা ভরে গিয়েছিল। আসলে সবকিছু এত সহজভাবে ঘটে যাবে আমি কল্পনাও করতে পারছি না। এর জন্য তো সুমি আপুর ক্রেডিট দিতেই হয়। আর কিভাবে সুমি আপু আমাকে নির্দোষ প্রমাণ করেছে তা না হয় ভাবি আর আম্মুর কাছ থেকেই জেনে নেব। আশিফ, বিয়ে করে নিয়েছিলে, আমাকে তো একবার জানাতে পারতে, ভাবি মন ভার করে বলে। তাহলে ভাবি কি রাগ করলো? ভাবি তো রাগ করার মতো মেয়েই না। সরি, আসলে আমি খুবই ভয়ে ছিলাম। তোমরা আমাকে ভুল বুঝো কি না? কি ভুল ভাববো? যদি ভাবতে এমনই বাসাতে আসতে পারছি না, আবার বিয়ে করে ফেলেছি, তাও তোমাদের না জানিয়ে। তাই তো, আসলে রিমির আর আমার বিয়ের অনেক ঘটনা আছে, বাড়ি চলো সবাইকে সবকিছু বলছি। আচ্ছা আশিফ, আমারও একটা প্রশ্ন। রিমির পরিবার তো অনেক ধনী, তারপরও তোর যেখানে থাকার জায়গা নেই, তোর সাথে নিজের মেয়েকে বিয়ে দিল কিভাবে? আম্মু, রিমির আব্বু আম্মু অনেক ভালো, আমাকে তাদের বাসায় থাকতে দেয়, পড়ালেখার ব্যবস্থা, সাথে নিজের কোম্পানিতেও চাকরি দেয়। আর রিমি আমাকে ছাড়া বাঁচবে না, তাই রিমিকেও আমাকে দিয়ে দেয়। ওদের মতো মানুষ হয় না। ঠিকই বলেছিস। তবে রিমিকে কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কি মিষ্টি দেখতে, মাশাআল্লাহ। রিমির মনেও অনেক আনন্দ। প্রথমে হয়তো রিমি ভাবতো আমার পরিবার অনেক খারাপ, কারণ কোনো কিছু না জেনে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এখন হয়তো ভাবছে এত মিশুক আর ভালো মানুষ কেমনে হয়। এটাই স্নেহের অধিকার। যার প্রতি ভালোবাসা বেশি, মানুষ তার দেওয়া কষ্টে ব্যথিত হয় বেশি। আর যার জীবনে শাসন নেই, তার জীবনে ভালোবাসাও নেই। তাই আমি আব্বুর প্রতি রাগ নয়, অনেক খুশি, কারণ আমার বাবা প্রমাণ করেছে দোষ নিজের ছেলে হোক, তার শাস্তি পেতেই হবে। কিন্তু বর্তমান সমাজে এরকম ন্যায় বিচার উঠেই গেছে। গাড়িতে অনেক কথাবার্তা হতে হতে বাড়ি চলে আসি। বাড়িতে পা রাখতেই মনে কেমন শান্তির হাওয়া বইতে লাগলো। বাড়ির ঘ্রাণ যে আমার নাকে এসে লেগেছে, কি পরিচিত ঘ্রাণ। আমি আমার রুমে গিয়ে বসলাম। রুমের চারপাশ ভালো করে দেখছিলাম, কোনো কিছু পরিবর্তন হয়নি, যেভাবে যা রেখে গিয়েছিলাম সেভাবেই আছে। সবচেয়ে বড় কথা হলো রুমে ময়লাও পড়ে নেই। তাহলে কি ভাবি আমার দিয়ে যাওয়ার কথা রেখেছিল? যেন আমার রুমটা
স্টোর রুম না হয়? ভালো লাগছিল রুমটা আগের মতো পেয়ে। ভাবি হাসি মুখ নিয়ে ভাবির দিকে তাকালাম। কি আসিফ, কিছু বলবে? ভাবি, তোমাকে অনেক ধন্যবাদ, আমার রুমটার কোনো পরিবর্তন করনি। কি বলো, এতদিন এভাবেই ছিল, কোনো পরিবর্তন হয়নি? না রিমি, আসিফ চলে যাওয়ার সময় এই একটা কথা বলেছিল, রুমটাকে যেন দেখে রাখি। এরপর রাত তখন প্রায় 2টা, ঘুমানোর দরকার, কিন্তু আমার মনে জানার ইচ্ছে কিভাবে সুমি আপু প্রমাণ দিল। এত রাতে আপুকে ফোন দেওয়া ঠিক হবে না, তবে আমাকে যে জানতে হবে। আপুকে ফোন দিলাম। আপু কি ঘুমিয়ে গেছো? না আসিফ, বলো। আপু, আব্বুকে কি প্রমাণ দিয়েছিলে আর কি বলেছিলে? তোমাকে তো দুলাভাই বলায় সবকিছুই আমি রেকর্ড করে রেখেছিলাম, আর সেগুলো বড় আব্বুকে জানাই। সবকিছু শুনে বুঝতে পারে এখানে কার দোষ ছিল আর কে বিনা দোষে শাস্তি পেল। বাকি কথা পরে বলবো, এখন ঘুমাও। কবে বলবে? আগে আমি বাসায় আসি, সামনাসামনি বলবো। আচ্ছা, তাহলে কি আপু কিছু লুকাচ্ছে? সকালে রিমির ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করতে বসলাম। বাড়িতে যেন নতুন করে আনন্দ ফিরে এলো। সবার মুখে হাসি ফুটে উঠেছে, বিশেষ করে আব্বু আম্মুর মুখে। আম্মু তো রিমিকে নিজের মেয়ের মতো করে ভালোবাসছে। নাস্তা শেষ করে এলাকায় ঘুরতে বের হয়েছি। এলাকার বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই যে দেখছে সেই আমাকে প্রশ্ন করছে, এতদিন কোথায় ছিলাম, খবর ছিল না কেন, আরো নানা কথা। সবার সাথে অনেকক্ষণ কথা বলে বাসায় ফিরলাম। কেউ জানে না আমি বিয়ে করে ফেলেছি। আব্বু বলেছিল আয়োজন করে আবার বিয়ে হবে। বাসায় এসে শুনি মিথিলা এসেছে। চাচিও কি জানি আমি অপরাধী ছিলাম না, হয়তো সবকিছু জেনে গেছে। বাসায় এসে অনেকক্ষণ মিথিলাকে দেখবো বলে মিথিলাদের বাড়ির দিকে তাকিয়েছিলাম, কিন্তু মিথিলাকে দেখছি না। তবে একটা ছেলেকে দেখছি। এটা কি তাহলে মিথিলা জামাই? চাচিকে দেখলাম আমাদের বাসায়, আমাকে দেখে কেঁদে দিয়েছিল। চাচিও সবকিছু জেনেছে। রিমিকে দেখে চাচিও খুব পছন্দ করেছে। মিথিলা কি জানে আমি এসেছি? হয়তো জানে, তাহলে আমাদের বাড়িতে আসে না কেন? রাগ না অভিমান? বিকেলের দিকে আমি মিথিলার সাথে দেখা করতে গেলাম। মিথিলা কি যেন করছিল, পেছন থেকে ডাক দিলাম, মিথিলা। আমার কণ্ঠ শুনে মিথিলা পেছন ফিরে তাকালো, মনে হচ্ছে চমকে উঠেছে। কেমন আছিস মিথিলা? মিথিলাকে দেখে আমার চোখগুলো ভিজে আসছিল। আসিফ, তুই? আমি। মিথিলা, আমি সব জেনে গেছি তোর সাথে কি হয়েছিল। হয়তো আরো আগেই জানতে পারতাম, তুই তো আমার কথা শুনতে চাসনি। যাকগে, শুনেছি বিয়ে করেছিস। দেখে আসিস। বিয়েটা হয়তো তোর সাথে আমার হতো, তাই না? কিন্তু নিয়তির কি খেলা দেখলি তো, উনি যা চাইবেন তাই হবে। এখন এসব নিয়ে ভেবে কি হবে বল? তুই একবার জানতে চাইলি না আমার সাথে কি হয়েছিল? নিজের ত্যাগটাই দেখলি। মিথিলা প্রায় কেঁদে দিয়েছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। ঠিকই তো, যাকে এত ভালোবাসতাম তার কথাগুলো কেন শুনতে চায়নি? কথাগুলো শুনলে হয়তো রিমির প্রেমে পড়তাম না। কিন্তু এখন মিথিলার জন্য খারাপ লাগা ছাড়া আর কিছুই করার নেই। সরি মিথিলা, অনেক রাগ হয়েছিল তোর উপর। তোকে তো আমি অনেক ভালোবাসতাম, তাই তোর দেওয়া অপবাদ নিতে পারছিলাম না। কিন্তু একটা কথা মানতে হবে, তুই আমাদের পরিবার, আমার সম্মান আর আপুর সংসার নিয়ে অনেক বেশি ভেবেছিস। থাক না, কিছু স্বপ্ন অপূর্ণ। তারপরেও তোর প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। তখনই মিথিলার স্বামী কোথা থেকে যেন আসলো। মিথিলা আমাদের পরিচয় করিয়ে দিল। ছেলে দেখতে দারুণ স্মার্ট, আর ব্যবহারে অনেক ভালো মনে হচ্ছে। আসলে খারাপের পর ভালোই অপেক্ষা করে। অবশেষে আসিফ প্রমাণ করতে পেরেছিল সে তার চাচাতো বোনকে ধর্ষণ করেনি। কাহিনীটি এখানেই শেষ হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি কাহিনীতে। আপনারা যদি আরও এরকম ধরনের সুন্দর সুন্দর গল্প শুনতে চান, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নমস্কার।